কুষ্টিয়ায় স্ত্রী সন্তান সহ ৩ জনকে গুলি করে হত্যার অভিযোগ, পুলিশের এএসআই আটক। করোনায় ৪৭ মৃত্যু, কমল শনাক্তের হার, সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। খালেদার জন্মদিন সংক্রান্ত নথি দাখিলের নির্দেশ হাইকোর্টের, রুল জারি। দেশের মোট আয়ের ৪৬ ভাগই ১০% মানুষের হাতে, সম্পদ ও নাগরিক সুবিধার অসম বন্টনকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। বার্ড ফ্লু প্রতিরোধে আসছে দেশি ভ্যাকসিন, এ মাসেই উৎপাদন, প্রতি ডোজের দাম ৫ টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, আউটসোর্সিংয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম, অবকাঠামোগত উন্নয়নের তাগিদ সংশ্লিষ্টদের। কুষ্টিয়ায় স্ত্রী ও ছেলে সহ ৩ জনকে গুলি করে হত্যা করেছে পুলিশের এক এএসআই। নিহত ৩ জন হল আসমা খাতুন, তার পুত্র রবিন ও বিকাশ কর্মী শাকিল হোসেন। অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে আসমা ও তার ছেলে রবিনকে নিয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বিকাশ কর্মী শাকিলের সাথে কথা বলছিল এসআই সৌমেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সৌমেন নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে প্রথমে আসমার মাথায়, এরপর শাকিলের মাথায় গুলি চালায়। ভয়ে শিশু রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও গুলি করে। ওই বাচ্চাটাকে পিছন থেকে একটা লোক গুলি করতেছে, হলুদ গেঞ্জি গায়ে গুলি করতেছে, এবং ২-৩ বার গুলি করার পরে ওই বাচ্চাটাও ওই সামনে উপরে পড়ে গেল, একদম চোখের সামনে। এই দৃশ্য কি সহ্য করা যায়? স্থানীয় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই অন্য ২ জনকে কাছ থেকে গুলি করে। এরপর সৌমেন এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এক পর্যায়ে ব্যবসায়ীরা তাকে ধরে ফেলে। যখন বুঝতে পারছে এটা গুলি করছে, তখন আমরা বাচ্চাটা নিয়ে অটোয় করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, তখন আমাদের উপরেও গুলি চালাই। আমরা তখন দোকানে সাইনবোর্ড দিয়ে নিজেদের রক্ষা করি। একটা বাচ্চা দৌড়ু গেল, ওই বাচ্চা গুলি করলে তার বাড়ির থেকে আর কোনো আমরা পাইনি, তখন লোকজন যে ইট মারতেছিল ও গুলি করতেছিল। পরে পুলিশ এসে অভিযুক্ত এসআইকে আটক করে। সৌমেনের বর্তমান কর্মস্থল খুলনার ফুলতলা, তার বাড়ি মাগুরায়। কোনো আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো কার্পণ্য থাকবে না। সে পুলিশ বাহিনীর সদস্য, কিন্তু ঘটনাটা একান্তই তার ব্যক্তিগত পারিবারিক এবং দাম্পত্য সমস্যা থেকে এই ঘটনাটার উদ্ভব। জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। গুলিবিদ্ধ ৩ জনকে জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। পরে শাকিল ও শিশু রবিনের মৃত্যু হয়। শাকিল কুষ্টিয়ার কুমারখালীর সাঁওতা গ্রামের একজন বিকাশ কর্মী। নিহত আসমাকে স্ত্রী বলে দাবি করেছে সৌমেন। রত্না জামান, ২১ টেলিভিশন। কোভিড-19-এ ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১২.৯%। এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সংক্রমণের হার ৩০% উপরে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সীমান্ত এলাকায় বিনামূল্যে করোনা পরীক্ষা সহ সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ বাস্তবায়নের কঠোর নজরদারি রয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সীমান্ত এলাকায় গত কিছুদিন ধরেই সংক্রমণের ঊর্ধ্বগতি। এপ্রিল থেকে জুন এই সময়ে সংক্রমণ বাড়তে শুরু করে। সীমান্তে ১৩টি জেলাকে ৩টি ক্লাস্টারে ভাগ করে সংক্রমণের হার দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি প্রথম ক্লাস্টারে থাকা কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুরে ৩০% উপরে। দ্বিতীয় ক্লাস্টারে আছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এবং নওগাঁ। সেখানে আমরা দেখেছি শতকরা হিসেবে যে বিবেচনা হারটি আছে সেটি ১০% হিসেবে, এবং তৃতীয় ক্লাস্টারে সাতক্ষীরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এবং পিরোজপুর আছে, যারা ৫ থেকে ১০% বা তারও বেশি থাকছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ডাইলুয়েন্ট আসার পর ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে, আর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহে সবগুলো উৎসের সাথে যোগাযোগ অব্যাহত আছে।
যে ভ্যাকসিন নিয়ে রাজনীতি আছে, ভ্যাকসিন নিয়ে কূটনীতি আছে এবং ভ্যাকসিনের একটি অর্থনীতিও আছে। এই সমস্ত কিছুর সঙ্গে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন দেশ যাদের কাছে বাড়তি ডোজের টিকাটি আছে, তারা যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা করে বাদবাকিটুকু অন্যদের দিতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মতন দেশগুলোর এক ধরনের অনিশ্চয়তা তো থেকেই যায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, কোভিড-19-এ 24 ঘন্টায় 47 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,118। একদিনে শনাক্ত 2,436, সুস্থ হয়েছে আরও 2,242 জন। দৈনিক সংক্রমণ হার আগের দিনের থেকে কমে হয়েছে 12.99%। মৃত্যু হার 1.59 ও সুস্থতার হার 92% বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 9 ও খুলনা বিভাগে 8 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সংক্রমণ রোধে রাজশাহী মহানগরী, সাতক্ষীরা ও খুলনা সহ বিভিন্ন স্থানে চলছে সর্বাত্মক লকডাউন ও কঠোর বিধিনিষেধ। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় 13 জনের মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমণ বেড়ে 15.93% দাঁড়িয়েছে। শনাক্তের হার 53.67%। এদিকে সংক্রমণ রোধে রাজশাহীতে 7 দিনের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন চলছে। বিধিনিষেধ কঠোর করায় বিপাকে খেটে খাওয়া মানুষ। যেগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা বেশি, একটু দেখা যায় খারাপ হয়ে যাচ্ছে দ্রুত। এইটাই হলো একটা আমাদের চিন্তার বিষয় আর কি। দেখা যায় একই রোগী বিভিন্ন রোগী আসছে, এক একটা রোগী এক রকম বিহেভ করছে। যেমন হয়তো একই রকম চিকিৎসা দিচ্ছি, কোনোটা বেশি খারাপ হচ্ছে, কোনোটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো হয়ে চলে যাচ্ছে। ঠাকুরগাঁও সর্বোচ্চ সংক্রমণের হার 73.5%। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও একজন, তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে 4 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার 64.19%। হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। বাজারে কিছুটা জনসমাগম থাকলেও রাস্তায় চলাচল কম। নাটোরে লকডাউন চলাকালে করোনা সংক্রমণের হার 53% থেকে কমে হয়েছে 33.27%। কঠোর অবস্থানে প্রশাসন। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। কোনো হাতের কাজ জানি না, রাজমিস্ত্রির কাজ বন্ধ, কি করে খাবো আমরা? চুয়াডাঙ্গায় শনাক্তের হার দাঁড়িয়েছে 66.7%। দামুড়হুদা উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা 16 গ্রামে লকডাউন চলছে। খুলনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিং মল খোলা থাকবে। জেলায় সংক্রমণের হার 34%। শেরপুরে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। পৌর এলাকাতে বেশি সংক্রমণের হার। কুষ্টিয়ায় পৌর এলাকায় 7 দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব। শনাক্তের হার 34%। নড়াইলে পৌর এলাকা সহ কয়েকটি স্থানে শনিবার থেকে চলছে 1 সপ্তাহের লকডাউন। জেলায় শনাক্তের হার 42%। দিনাজপুরে শনাক্তের হার 32.14%। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে 10.59%। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার। বিদায়ী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাতে স্থলাভিষিক্ত হলেন শেখ আব্দুল হান্নান। আনুষ্ঠানিকতা শেষে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিদায়ী বিমান বাহিনীর প্রধানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সকল নথি 60 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জন্মদিনের বিভিন্ন তারিখ ব্যবহারের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ। আরও জানাচ্ছেন শাকের আরজু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন নিয়ে বিতর্ক বহুদিনের, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা সৃষ্টি করে।
খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্টকরণ ও জন্মদিনের সব সার্টিফিকেট চাওয়া সহ বেশ কিছু নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। জন্মদিন হিসেবে কয়েকটি তারিখ ব্যবহার করার কথা রিট আবেদনে উল্লেখ করা হয়েছে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে উনি বড় বড় কেক কেটে ওনার জন্মদিন পালন করেন। ওনার আসলে জন্মদিনটি কোনটি? এসএসসির নম্বরপত্রে জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1946, বিবাহ বন্ধনে জন্ম তারিখ লেখা রয়েছে 4 আগস্ট 1944। 2001 সালে মেশিন রিডেবল পাসপোর্টে জন্ম তারিখ 5 আগস্ট 1946। চলতি বছরের মে মাসে করোনা ভাইরাস পরীক্ষার প্রতিবেদনে জন্ম তারিখ লেখা রয়েছে 8 মে 1946। আর তিনি জন্মদিন পালন করেন 15ই আগস্ট জাতীয় শোক দিবসে। প্রাথমিক শুনানি শেষে আদালত খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব রেকর্ড চেয়েছেন। 60 দিনের মধ্যে ওনার এই 5 জনকে যে আমরা রেসপন্ডেন্ট করেছি ওনারা কোর্টের সামনে ওনাদের পেপারসগুলো প্রোভাইড করবে। 2 মাসের মধ্যে সব নথি দাখিলের নির্দেশ ছাড়াও রুল জারি করেছে হাইকোর্ট। 5-6টা জন্ম তারিখ দেওয়া আছে, কোনটা জন্ম তারিখ? এটা কি পিউরলি পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে, নাকি যারা শহীদ হয়েছেন 15ই আগস্টে তাদের প্রতি অবমাননা করা, নাকি আসলে এটা তার সঠিক জন্ম তারিখ? রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের মামলা করা হয়েছে বলে শুনানিতে উল্লেখ করেন খালেদা জিয়ার আইনজীবী। সরকার এবং পিটিশনার লয়াররা কলেসিভলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলাটা করেছে। আমি আদালতে আরও বলেছি, জন্ম তারিখ কার জন্ম কোন দিন হবে সেটা তার আল্লাহ ন্যাচারাল সৃষ্টিকর্তার করেন। এটা খালেদা জিয়ার বিভিন্ন জন্ম তারিখ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত 31 মে রিট দায়ের করা হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বাড়ছে আয় বৈষম্য। মোট আয়ের 46% অংশীদার মাত্র 10% মানুষ, আর 40% মানুষ আয় করছেন মাত্র 7.63%। বৈষম্যের পেছনে সম্পদ ও নাগরিক সুবিধার অসম বন্টনকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। আর হঠাৎ পণ্যের দাম বাড়লে আইনি সীমাবদ্ধতায় মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও মত তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশে প্রায় 6,82,00,000 শ্রমজীবী মানুষ, যাদের অন্তত 6 কোটি অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তাদের মাসিক আয় 10,000 টাকার মধ্যে। কৃষিখাতে নিয়োজিত 2,80,00,000 মানুষ, তাদের আয়ও দৈনিক 600 টাকার বেশি নয়। এ তথ্য কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। 32টা সেক্টরে 2013 সালের পর থেকে আর কোনো মজুরি নির্ধারণ হয়নি। একদিকে আয় কম, অন্যদিকে করোনার ধাক্কা, আবার বেশিরভাগ নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এসব নিয়ে আলোচনা করতেই ক্যাবের এই অনলাইন আয়োজন। পণ্য এবং সেবার মূল্য বৃদ্ধিজনিত কারণে পণ্য এবং তাদের আয় ক্ষমতা কমে যাচ্ছে, ভোগ ব্যয় কমে যাচ্ছে। রেশনের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কথাটা হচ্ছে যে এই চিৎকার আজকের তো না, কিন্তু কে করবে? করোনায় কেউ অসুস্থ, কারো চাকরি নেই, এর মধ্যে পরিবহন খরচও বাড়তি। সরকারকে এসব বিষয়ে বাড়তি নজর দেওয়ার তাগিদ বক্তাদের। দামটাকে ঠিক রাখা, স্টেবল রাখতে হলে পরে এবং সঠিক মাত্রায় রাখতে হলে পরে আপনাকে দুটো স্বার্থ দেখতে হবে। একটা হলো উৎপাদকের স্বার্থ, আরেকটা হচ্ছে ভোক্তার স্বার্থ। এই সরকারকে দায়বদ্ধ করার জন্য যে তাদের এই প্রাকুলিত টাকাটা সঠিক জায়গায় ব্যয় হচ্ছে, এই আইনি বিধানটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলেন, অন্য কোনো আইনে বলেন, কোথাও কিন্তু নেই। ফলে ব্যবস্থায় উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্য কল্যাণমুখী বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি অর্থনীতিবিদদের। ক্যাবের সভাপতি গোলাম রহমান সহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তারা। এই যে সমস্যাটা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বার্ড ফ্লু প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান এফএনএফ ফার্মাসিউটিক্যালস। ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে বাংলা বার্ড H9 ভ্যাক। এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনও মিলেছে। চলতি মাসের শেষ নাগাদ প্রায় 1 কোটি ভ্যাকসিন বাজারে আনবে প্রতিষ্ঠানটি। প্রতি ডোজের দাম পড়বে 5.5 টাকা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ইনফ্লুয়েঞ্জা ধরনের রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই হয় রোগটি। পাখির মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ। পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটি দ্রুত ছড়ায়। বায়ুতেও ছড়ায় বার্ড ফ্লু। দেশের পোল্ট্রি শিল্পের জন্য বার্ড ফ্লু ভীষণ হুমকি। গত কয়েক বছরে বার্ড ফ্লু নিঃস্ব করেছে কয়েক হাজার খামারিকে। বিদেশি ভ্যাকসিনই ছিল তাদের ভরসা। এবার দেশেই ভ্যাকসিন তৈরির সফলতা দেখিয়েছে দেশি প্রতিষ্ঠান এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অনুমোদন মিলেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের। বাংলা বার্ড H9 ভ্যাক নামে ভ্যাকসিনটি এ মাসের শেষ নাগাদ বাজারে আসবে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ইম্পোর্টেড ভ্যাকসিন কিছু ছিল, সেটিও পরীক্ষামূলকভাবে আনা হতো। বাংলাদেশে কেউ তৈরি করেনি, আমরাই প্রথম তৈরি করেছি। 2 মাসে 1 কোটি ডোজ আমরা, অর্থাৎ বছরে 12 কোটি ডোজ তৈরি করার মতো আমাদের এই মুহূর্তে সক্ষমতা আছে। প্রয়োজনে আমরা হয়তো এটা বাড়াতে পারবো। এটা চাহিদা আছে প্রায় 30 কোটি ডোজের। কিন্তু বার্ড ফ্লু রোগ প্রতিরোধে 3টি ডোজ দিতে হবে। প্রতি ডোজের দাম পড়বে 5.5 টাকা। প্রথম হচ্ছে 7 দিনে থেকে 10 দিনের 14 দিনের ভিতরে প্রথম ডোজ দিতে হবে, 21 থেকে 28 দিনের ভিতরে দ্বিতীয় ডোজ দিতে হবে এবং ঠিক 6 মাস পরে তৃতীয় ডোজ। এই 3টি ভ্যাকসিন তার জীবদ্দশাতে আমাদের বিশ্বাস যে যেহেতু আমরা লোকাল আইসোলেট দিয়ে তৈরি করছি, তাদের ভ্যাকসিন কভার করবে। আর আমাদের এই প্রতি ডোজের দাম পড়বে 5.5 টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বাংলা বার্ড H9 ভ্যাকসিন। আমাদের যে অভিজ্ঞতাটা আমরা সেইটাকে কাজে লাগিয়ে আমরা তৈরি করতে চাচ্ছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লাইভ স্ট্রিমিং অ্যাপস ব্যবহার করে অর্থ পাচার, সিআইডির জালে 5 অপরাধী। শিগগিরই শুরু হচ্ছে পায়রা বন্দরের ক্যাপিটাল রেজিং, খরচ কমিয়ে নতুন চুক্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আউটসোর্সিংয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ এখন বিশ্বের 7ম। দিন দিন এ খাতের বিকাশ ঘটছে। 2025 সাল নাগাদ ফ্রিল্যান্সারের সংখ্যা 20 লাখে উন্নীত করার লক্ষ্য সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এই পেশাটির ব্যাপক সম্প্রসারণে এই খাতের অবকাঠামোগত উন্নয়নও জরুরি। আউটসোর্সিং নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে গেছে গ্রাম পর্যায়ে। 4G'র যুগে মফস্বল শহরগুলোতে এ সেবার মান যথেষ্ট ভালো। দেশের তরুণ সমাজের জন্য এটি একটি বড় আশীর্বাদ। কিছুটা কম্পিউটার জ্ঞান, সাথে দিন কয়েকের প্রশিক্ষণ, ব্যাস ঘরে বসেই ইউরোপ আমেরিকার ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ করার অবারিত সুযোগ। আর তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্থানীয় কল সেন্টারেও কাজ করতে পারছেন তারা। আমার বয়স যখন 21, তখন থেকেই ফ্যামিলি রানিং করছি। আফটার এফেক্টসে কাজ করতেছি 3D অ্যানিমেশন নিয়ে। আর আমরা দেশের এবং দেশের বাইরের ক্লায়েন্টসদের জন্য কাজ করি। রিকোয়ারমেন্ট থাকে, সো সেই অনুযায়ী আমরা কাজ করছি। দেশের দক্ষ ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে আউটসোর্সিংকে আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানালেন উদ্যোক্তারা। লোকাল মার্কেটে কাজ কিন্তু অনেক কম। গ্লোবাল মার্কেটের সাথে লোকাল মার্কেটের কাজগুলো গড়ে তুলতে পারে, তাহলে ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়। ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে আইসিটি পার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কল সেন্টার সংশ্লিষ্টরা। দেশি বিদেশি সেবা গ্রহীতাদের চাহিদা পূরণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। বাংলাদেশে যারা আমরা কাজ করছি তারা কিন্তু ক্লায়েন্টদের কাছে আমরা খুবই আন্তরিক, কারণ আমরা একটা কাজ পেলে চেষ্টা করি তাকে কত ভালো সার্ভিস দেওয়া যায়, এবং সে কারণে কিন্তু কাজ বাড়ছে। আমরা বিভিন্ন ট্রেনিং পাচ্ছি সরকার থেকে বা বেসরকারিভাবে। সেই ট্রেনিংগুলি কিন্তু একটা জায়গায় সেলস তার স্কিলসটাকে সেট করে, কিন্তু আপডেটেশন ট্রেনিং কিন্তু কন্টিনিউয়াস নিড আমাদের। এদিকে ইন্টারনেট ব্যবহারকারী ও ফ্রিল্যান্সারদের পৃষ্ঠপোষকতায় সারা দেশে 39টি পার্ক ও ল্যাব গড়ে তুলছে সরকার। স্কুল অফ ফিউচার 300টি সহ সারা দেশে প্রায় 35,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হচ্ছে, যার ফলে আমরা আশা করছি 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান করতে পারবো। এছাড়া সফটওয়্যার, হার্ডওয়্যার, ম্যানুফ্যাকচারিং ও বিপিও নিয়েও সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। আমাদের সফটওয়্যার শিল্পে প্রায় 3 লক্ষাধিক তরুণ তরুণী কাজ করছে। হার্ডওয়্যার শিল্পেও কিন্তু ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলিংয়ে প্রায় 50,000-এরও বেশি তরুণ তরুণী কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের প্রযুক্তি নির্ভর 11.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি করা সম্ভব হয়েছে, এবং তারা প্রতি বছর প্রায় $500 মিলিয়ন আয় করছেন। আউটসোর্সিংয়ে কাজ করছেন কমপক্ষে 15 লাখ মানুষ। ইতোমধ্যেই ফ্রিল্যান্সিংয়ে প্রায় 7 লাখ মানুষকে পরিচয়পত্র দেয়া হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
বিমা খাতের শেয়ার যেন আলাদিনের চেরাগ, এর মূল্যবৃদ্ধির চিত্র কেবল অবিশ্বাস্যই নয়, অকল্পনীয় বটে। মাত্র 1 বছরে 900% পর্যন্ত বেড়েছে কোনো কোনো বিমার দাম। বিশেষজ্ঞরা বলছেন, ছোট কোম্পানি হয়, সংঘবদ্ধ চক্র নিয়ন্ত্রণ করছে বিমার শেয়ার। লাগাম টানার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। প্রভাতী ইন্স্যুরেন্স 2020 সালের 9 জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল 19 টাকা 40 পয়সা, আর এবছরের 9 জুনে এসে শেয়ারটির দাম উঠেছে 192 টাকা 30 পয়সায়। 1 বছরে মূল্যবৃদ্ধি 891%। যদিও 2020 সালের জন্য শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়নি কোম্পানিটি, মন্দের ভালো 17% স্টক ডিভিডেন্ড দিয়েছে। ইন্স্যুরেন্স খাতের আরও কিছু শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি সন্দেহের চোখে দেখছেন বিশেষজ্ঞরা। লভ্যাংশ বা শেয়ার প্রতি আয়ে তেমন পরিবর্তন নেই, তবে 1 বছরের ব্যবধানে বেড়েছে 300 থেকে 700% পর্যন্ত। বিমা খাতের আরেক কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। 1 বছরে এ শেয়ারের মূল্যবৃদ্ধি 658%। এছাড়া পায়োনিয়ার ইন্স্যুরেন্স 572%, এশিয়া ইন্স্যুরেন্স 507%, গ্লোবাল ইন্স্যুরেন্স 440%, ফেডারেল ইন্স্যুরেন্স 342%, ঢাকা ইন্স্যুরেন্স 342%, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 340% এবং 313% বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দাম। বিশ্লেষকরা বলছেন, একটি খাতের বেশিরভাগ শেয়ারের এমন অস্বাভাবিক দর বৃদ্ধি পুঁজিবাজারের জন্য ভালো লক্ষণ নয়। মাসের পর মাস দাম বেড়ে যাচ্ছে, এটা কেউ দেখার নাই কেন বাড়ছে, কোথায় ম্যানিপুলেশন হচ্ছে। কারণ কোথাও না কোথাও এখানে একটা ম্যানিপুলেশন বা মারপ্যাচ না হলে এভাবে স্বাভাবিকভাবে দর একটা কোম্পানির দর এভাবে বাড়তে পারার কথা নয়। কারসাজি বন্ধে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থার কঠোর তৎপরতা না থাকায় দুষ্টচক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে বলেও মত তাদের। নতুন রেগুলেটর নতুন উদ্যমে অনেক কাজ করেছেন, কিন্তু এই কাজটা আমার মনে হয় তারা ঠিক অ্যাড্রেস করতে পারেন নাই বা পারছেন। তাদের এখানে ডিউ অ্যাটেনশন দিতে হবে, কারণ এটা অত্যন্ত অস্বাভাবিক এবং এটা সম্পূর্ণ বাজারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে, পুঁজিবাজার নিয়ে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। আমরা যে তদন্ত করি বা আমরা যে অনুসন্ধান করি, আমরা যে রিপোর্ট তৈরি করি, এগুলো তো তাৎক্ষণিক, আমাদের তো এটা অনেক সময় লাগে। আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করি যেমন একটি ডাইমেনশন, কিন্তু সেখানে আরো দ্রুততর কাজ করতে পারে যারা বিনিয়োগকারী, তারা যদি সিদ্ধান্ত নেয় যে এই জিনিসটা তো সন্দেহজনক, সেই জিনিসটাতে আমার বিনিয়োগ না করাই উত্তম। কারসাজি ঠেকাতে ব্যর্থ হলে সাধারণ বিনিয়োগকারীরা শুধু প্রতারিত হতে থাকবেন, আর পুঁজিবাজারের গতিশীলতাও ধরে রাখা যাবে না বলে মত বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এর ফলে এক ছাদের নিচে মিলবে সব সেবা, হয়রানি, খরচ ও সময় কমবে সেবা গ্রহীতাদের। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সার্ভিসের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে 1957 সালে যাত্রা শুরু করে বিসিক। সংস্থাটির প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগে দেশে অসংখ্য উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে সেবা পেতে দীর্ঘসূত্রিতার অভিযোগ পিছু ছাড়েনি প্রতিষ্ঠানটির। এমন প্রেক্ষাপটে প্রাথমিকভাবে 11টি জরুরি পরিষেবা নিয়ে চালু হলো বিসিকের ওয়ান স্টপ সার্ভিস। পরবর্তীতে সংস্থাটির নিজস্ব আরও 29টি সেবা এবং বিভিন্ন সংস্থার অন্যান্য 13টি সেবা এই সেন্টারের আওতায় আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশি বিদেশি উদ্যোক্তাদের জন্য বিসিক হবে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। বিসিকের যে ওয়ান স্টপ সার্ভিস, আমি মনে করি এটা আরও গতি আনবে। সার্বিক সহযোগিতা এখান থেকে পাবেন, যাতে কোনো রকমের হয়রানি না হয়। তবে এ খাতের সাফল্য নিশ্চিত করতে বিসিকের আধুনিকায়ন, নানামুখী উদ্ভাবনী উদ্যোগ ও কর্মকর্তা কর্মচারীদের কঠোর পরিশ্রম জরুরি বলেও জানান মন্ত্রী। যারা উদ্যোক্তা তারা যেন ওয়ান স্টপ সার্ভিস মিন্স ওয়ান স্টপ সার্ভিস, যাতে যে কথাটা আমরা বলছি সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি। 2030 সালের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় 20,000 একর জমিতে 50টি পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে
বিসিক। ওয়ান স্টপ সার্ভিস যেন সমন্বয় ঘটিয়ে কাজ করে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক খবর। চীনকে মোকাবেলা করতে পশ্চিমা দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এরই ধারাবাহিকতায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প প্ল্যাটফর্ম বাস্তবায়ন করতে যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলোর জোট। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান G7 সম্মেলনে দেশগুলোর নেতারা এমন সিদ্ধান্তে পৌঁছান। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। চীনকে ঠেকাতে এবার একসাথে মাঠে নামছে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন G7। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর পাল্টা প্রকল্প হাতে নিচ্ছে তারা। জোটের দেশগুলো মনে করে চীনের BRI এর পাল্টা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণে বিলিয়ন ডলার খরচ করছে চীন। G7 নেতারা বলছেন বিভিন্ন দেশকে ট্রেন, সড়ক ও বন্দর নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর মধ্য দিয়ে দেশগুলোর ওপর চীন ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তাদের। চীনের এই প্রকল্পের বিপরীতে মার্কিন সমর্থিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড পরিকল্পনার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে চীনারা যেসব অবকাঠামো নির্মাণ করে আসছে, নতুন পরিকল্পনার অধীন তার চেয়েও ভালো মানের প্রকল্প নেওয়া হবে। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের কার্ডিফ বেতে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মহামারী মোকাবেলায় নতুন পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন G7 নেতারা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রিমিয়ার লিগে সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান, ইরফান শুক্কুরের ঝোড়ো ইনিংস। রাতে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা, স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিএনপির রাজনীতি বিদেশ নির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন দলের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের শেকড়ে যাদের আস্থার ঘাটতি রয়েছে, তারাই এদেশের সন্ত্রাস আর ষড়যন্ত্রকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। তারাই মূলত শেকড় থেকে বিচ্ছিন্ন, তারাই ভাসমান সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। লাইভ স্ট্রিমিং অ্যাপস ভিগো লাইভ ও লাইকের ডিজিটাল কয়েন বিক্রি করে অর্থ পাচারের অভিযোগে এক বিদেশি নাগরিক সহ 5 জনকে আটক করেছে সিআইডি। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এই অ্যাপসগুলোর মাধ্যমে শুধু অর্থ পাচারই নয়, অশ্লীলতাও ছড়ানো হচ্ছে। মানি লন্ডারিং বন্ধে বাংলাদেশে অ্যাপসগুলোর প্রতিনিধি চায় সিআইডি। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। তুই হাতটা কাট, আমি এসে গলাটা কাটতেছি। ভাই আপনি কি গুন্ডা? না ভাই, আমি তো টেইলার্স। নেট দুনিয়ায় তরুণদের কাছে তুমুল জনপ্রিয় লাইভ স্ট্রিমিং অ্যাপস ভিগো লাইভ ও লাইকি। শুরুর দিকে অ্যাপস দুটি সামাজিক যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হতো। পরে তা হয়ে ওঠে অপরাধ সংগঠনের হাতিয়ার। গোয়েন্দাদের অনুসন্ধানে অশ্লীলতা ছড়ানো ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধের বিষয়টি ধরা পড়ে। এই অপরাধে সিআইডির জালে ধরা পড়ে 5 অপরাধী। সংবাদ সম্মেলনে সিআইডি জানায় অপরাধীদের টার্গেট যুব সমাজ ও প্রবাসী বাংলাদেশিরা। দেশি বিদেশি চক্র এটার সাথে জড়িত রয়েছে। বিনোদনের আড়ালে যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, এটাই আমরা অনুসন্ধানে পেয়েছি। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে অ্যাপসে ডিজিটাল কয়েন বিক্রি করে অর্থ পাচার করতে নানা নামের এজেন্সি আছে, আর এজেন্সিগুলোই প্রতি মাসে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। এটার মাধ্যমে যে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বা হাতিয়ে নিচ্ছে,
এটার জন্যে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে কিছু আইডি বন্ধে বিটিআরসিকে চিঠিও দিয়েছে সিআইডি। যাদের আমরা গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হবে এবং পর্নোগ্রাফি অ্যাক্টেও মামলা হবে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। দেশীয় অর্থায়নে শিগগিরই শুরু হচ্ছে পায়রা বন্দরের ক্যাপিটাল রেজিং। এজন্য রোববার বেলজিয়ামের একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়ে গেল। চুক্তি সই অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানান, সংযোগ ও বাণিজ্য বাড়াতে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। 2013 সালে পটুয়াখালী জেলার রাবণাবাদ চ্যানেলে শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের কাজ। বন্দরের সুফল পেতে শুরু থেকেই এই চ্যানেলে অতিরিক্ত পলি অপসারণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় 2019 সালে বেলজিয়ামের প্রতিষ্ঠান জান্ডি নোলের সাথে 10.5 কোটি টাকার ড্রেজিং চুক্তিও হয়। তবে ব্যয় বেশি হয়, সেখান থেকে সরে আসে সরকার। এবার 4,950 কোটি টাকা ব্যয়ে একই প্রতিষ্ঠানের সাথে হলো নতুন চুক্তি। দেশের ব্যুরোক্রেসি সক্ষমতা কি পর্যায়ে আছে এই একটি উদাহরণ আজকে আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি যে আমাদের সক্ষমতা কত বেশি আছে। শুধু অর্থায়ন নয়, সরকারের নীতিতেও বড় পরিবর্তন এনেছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। বঙ্গোপসাগর আছে, সেই দিকে আমাদের বেরোবার পথ পৃথিবীতে মহাসমুদ্রের পথে, এই দিকে তাকাতে হবে। আমি স্বীকার করি আমাদের কিন্তু এর আগে এইভাবে এই দিকে তাকানো হয়নি। সার্বক্ষণিক আমাদের মাথা এই দিকে ছিল। অন্যায় নয়, ওদিকেও থাকবে, কিন্তু মাথাটাকে একটু ঘুরিয়ে পূবে এবং দক্ষিণে আনতে হবে। খনন কাজ শেষ হলে বন্দর চ্যানেলের গভীরতা বেড়ে দাঁড়াবে 10.5 মিটার। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিমা খাতের শেয়ারে অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি, লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প খুঁজছে G7, একসাথে কাজ করার আহ্বান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবারে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান। বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএসকে 9 রানে হারিয়েছে দলটি। নিষেধাজ্ঞার কারণে নেই অধিনায়ক সাকিব, তবে ওল্ড ডিওএইচএসকে হারাতে বেগ পেতে হয়নি মোহামেডানের। বিকেএসপিতে বৃষ্টি আইনে শোভাগত হোমের নেতৃত্বে জিতেছে 9 রানে। আগে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 154 রান করে মোহামেডান। জবাবে ভালোই শুরু করেছিল ওল্ড ডিওএইচএস। 14 ওভারের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে 16 ওভারে ওল্ড ডিওএইচএস এর সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় 125 রান। তবে 5 উইকেটে 115 রানের ইনিংসে শেষ করতে হয় ওল্ড ডিওএইচএস এর। 42 বলে 68 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের ইরফান শুক্কুর। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় স্ত্রী সন্তান সহ 3 জনকে গুলি করে হত্যার অভিযোগ, পুলিশের এএসআই আটক। করোনায় 47 মৃত্যু, কমল শনাক্তের হার, সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। খালেদার জন্মদিন সংক্রান্ত নথি দাখিলের নির্দেশ হাইকোর্টের, রুল জারি। দেশের মোট আয়ের 46 ভাগেই 10% মানুষের হাতে, সম্পদ ও নাগরিক সুবিধার অসম বন্টনকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। বার্ড ফ্লু প্রতিরোধে আসছে দেশি ভ্যাকসিন, এ মাসেই উৎপাদন, প্রতি ডোজের দাম 5 টাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে।